হুম, তাহলে আজকে আমি পড়াবো ক্লাস 9-এর ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই প্রথম অধ্যায় প্রাককথনটা আর পড়াচ্ছি না, ওটা জাস্ট তোমরা গল্পের মতন পড়বে। আর দেরি হয়ে গেছে বলেই আমি ওটা আর শুরু করিনি। আজকে এই ফরাসি বিপ্লবের কেন হয়েছিল, কোনো একটি জায়গায় কোনো বিপ্লব যদি হয়, বিপ্লব মানেই সেখানে বিদ্রোহ হবে, সমস্যা হবে, সাধারণ মানুষের মানে জনগণের প্রতিদিনের কাজকর্ম ব্যাঘাত ঘটবে, জনজীবন ব্যাহত হবে। তো এত কিছুর পরেও কিন্তু বিপ্লব, যুগে যুগে বিপ্লব হয় এবং বহুবার পৃথিবীতে বহু জাতি তাদের উন্নয়নের জন্য বিপ্লবটা ভীষণ দরকার। কারণ বিপ্লব কখন হয়, যখন একটা প্রথা, একটা সামাজিক অবস্থান থেকে মানুষ পরিবর্তন চায়। কিছু সংখ্যক মানুষ পরিবর্তন চেয়ে বিপ্লবের সূত্রপাত করে এবং তারপরে একটি বিশাল সংখ্যক জনজাতি বা জনগণ তারাও সেই ব্যবস্থার পরিবর্তন চায়। কেন পরিবর্তন চায়? কারণ পুরনো ব্যবস্থায় তাদের কিছু সমস্যা হয়, অর্থাৎ পুরনো ব্যবস্থা তাদেরকে সেই স্বস্তি, সেই ভালো থাকতে চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করে না। এবং আমরা আগে দেখেছিলাম এবং মানুষ সর্বোপরি ভালো থাকতে চায়। মানুষের যে মানে মৌলিক চাহিদাগুলি, সেই মৌলিক চাহিদাগুলি নির্বিঘ্নে পূরণ করতে চায়। আর সেগুলি যদি কোনো নির্বিঘ্নে পূরণ হয়, তাহলে সেখানে বিপ্লব বা সেখানে বিদ্রোহ এগুলো হয় না। মানুষ শান্তিপ্রিয় এবং তারা শান্তিতেই থাকতে চায়। তবে কিছু মানুষ শান্তিপ্রিয় নয়, তারা ওই শান্তিপ্রিয় মানুষদের বেঁচে থাকাটাই দুর্বিষহ করে তোলে বিভিন্ন তাদের কাজকর্মে, তাদের ক্ষমতা দিয়ে। এবং তার ফলে ওই সাধারণ মানুষ, বহু সংখ্যক জনজাতি, তারা সেই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এবং সেখানে বিপ্লব ঘটে, যে ক্ষেত্রে ফরাসিতেও হয়েছিল। মধ্যযুগীয় যে সমস্ত ধ্যান ধারণা এবং মধ্যযুগীয় যে ব্যবস্থা, শাসন ব্যবস্থা ছিল, সেখানে সমাজের মানুষ 3টি স্তরে বিভক্ত ছিল। প্রথম হচ্ছে যাজক এবং রাজা, পরে অভিজাত, এবং তারপরে হচ্ছে তৃতীয় শ্রেণী বা তৃতীয় এস্টেট বলা হতো তাদের, যারা সমাজে কর দিত, যারা বেকার খাটতো, যারা তাদের কায়িক পরিশ্রম দিত এবং তাদের সেই তাদেরকে নিয়ে সামন্ত প্রভুরা অর্থাৎ অভিজাতরা কেনা বেচা করতো। এই সমস্ত কিছু চলতো। তো এদেরকে বলা হতো তৃতীয় এস্টেট। তো এই তৃতীয় এস্টেটের সংখ্যা ছিল অসংখ্য, তারাই সংখ্যায় অনেক বেশি ছিল। এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যারা ছিল, তারা সংখ্যায় একেবারেই মুষ্টিমেয় ছিল, পুরো জনসংখ্যার 10%ও তারা ছিল না। তাহলে অত কম মানুষ এত বেশি মানুষের ওপরে এমন অত্যাচার করবে যে তাদের স্বাভাবিক বেঁচে থাকার যে মৌলিক চাহিদাগুলো, সেগুলোও পূরণ হবে না। তখন তারা বিদ্রোহ করবে এবং সেই বিদ্রোহের ফলেই এসেছিল নবজাগরণের জোয়ার। তো ফ্রান্সে প্রথমেই আমরা যেটা পড়বো, এই ফ্রান্সের এই অবস্থাকে, এই অন্ধকারময় বা মানুষের ফরাসি বিপ্লব হওয়ার আগে যে অর্থনীতি ছিল, ফ্রান্সের যেরকম জনজীবন ছিল, তাকে বলা হচ্ছে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বা রাজনৈতিক কারাগার। এই দুটি শব্দই দুইজন ঐতিহাসিক বলেছিলেন। হুম, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর মানে ভ্রান্ত মানে ভুল অর্থনীতি, অর্থাৎ অর্থনৈতিক যে বন্টন, সেই বন্টনটা ভুল হয়েছিল এবং তার জাদুঘর মানে অদ্ভুত জাদু। আমরা জাদু যে দেখি, জাদুকর যে জাদু দেখান, তো সেই জাদুতে কোনো মানে লজিক কাজ করে না, কোনো কার্যকারণ কাজ করে না। হ্যাঁ, তো সেই রকমই ছিল ব্যবস্থাটা। তো যে কারণে এটাকে ঐতিহাসিকরা বলেছেন ভ্রান্ত, ভুল অর্থনীতির জাদুঘর, কোনো কারণ ছাড়াই। অর্থাৎ সমাজের একদম ওপরের শ্রেণী, যাজক, পোপ এবং রাজা, এবং তারপরে দ্বিতীয় শ্রেণী অভিজাত। এরা দুজনে, অভিজাতদের মধ্যে কারা ছিল? সামন্ত প্রভু ছিল, বড় ব্যবসায়ী ছিল, এরা কি করতো সামন্ত প্রভুরা? তৃতীয় শ্রেণীর যে মানুষ, অর্থাৎ ছোট প্রজা,
হ্যাঁ, ভূমিদাস বা ছোট, একদম ছোট স্বাধীন কৃষক, বা তোমার বিভিন্ন আহ, ছোটখাটো যে কাজ জানে, আহ, যেমন জেলে হোক কি, যারা মাছ ধরে, নৌকা চালায়, এরকম যারা সমস্ত ছিল, শিক্ষক, মধ্যবিত্ত শ্রেণী, তারা কি করতো, তারা কর দিত। তাদের কাছে মানে তারা উপার্জন যা করতো সেটা তো খুব কম, তো তারা কর দিত। এবং তারা বেগারও খাটতো, তারা অনেক রাজাকে কর দিত, রাজকর। একই সাথে তারা যাজককে কর দিত, ধর্মকর। এবং যাজকদের আয়ত্তে ছিল বহু জমি জমা ভূসম্পত্তি। তো যাজকরা রাজাকে কোনো কর দিত না, অর্থাৎ রাজ্য শাসনের জন্য যাজকদের কোনো কর দিতে হতো না। অভিজাতরাও কোনো কর দিত না। অভিজাতরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করত, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো সমস্যার কথা বলা যেত না। মানুষের স্বাধীন যে বাক শক্তি বা বাক স্বাধীনতা, সেটা ছিল না। এবং আমরা জানি যে এই সামন্ত প্রভুরা তাদের জায়গায় বদ্ধ জমির মধ্যে, অর্থাৎ তাদের কিছু ছিল, উম, ভূমিদাস ছিল বা দাস ছিল, যারা ওই সামন্ত প্রভুর খামারে অস্বস্তিকর অবস্থায় থাকতো। অর্থাৎ গরু বাছুর একটা ঘরে থাকছে, মানুষ আর একটা ঘরে থাকছে, এবং কি করছে, তারা ওদের সঙ্গে ওই জমির শস্য যা উৎপাদন হচ্ছে সেই শস্য, একই সাথে জমির বিভিন্ন ধরনের যে নাঙল বা কাস্তে, হাতুড়ি, যা বিভিন্ন ধরনের সরঞ্জাম আসে, কৃষি সরঞ্জাম, সেই কৃষি সরঞ্জাম, গবাদি পশু, এবং একই সাথে গবাদি পশুর খাবার, হ্যাঁ, আর শস্যের উৎপাদন, চাষের ফলে উৎপন্ন শস্য, সেই সমস্ত কিছুর সঙ্গে ভূমিদাসরা থাকতো। তারা দিনের বেলা জমিতে কাজ করতো, রাত্রিবেলা ভূমিদাসদের খামারে এসে তারা ওদের সঙ্গে বাস করতো। একটা অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে জায়গায় তারা মারা যেত। তাদের কোনো দিনে রাতে কাজ করতো, বেশি কাজ করে কম খেতে দিয়ে, এরকমভাবে মানুষের মানে যেভাবে মানুষকে নিপীড়ন করা হতো সেরকম সময়। তো এই পুরো সমাজ ব্যবস্থাটাকে এরা বলেছেন, ঐতিহাসিকরা পরবর্তীকালে বলেছেন রাজনৈতিক কারাগার। এটা রাজনীতির কারাগার ছিল, অর্থাৎ এই কারাগার থেকে মানুষের মুক্তি ছিল না। মানুষের নিজস্ব কোনো তৃতীয় শ্রেণীর মানুষের সঞ্চয় ছিল না। তো এটা কি একদম প্রথম থেকে শুরু হয়েছিল? একদম প্রথম থেকে নয়, কিন্তু একটি রাজ পরিবারের যে সব রাজাই ভালো হবে তেমন তো হতে হয় না। কোনো রাজা ভালো হবে, কোনো রাজা খারাপ হবে, কোনো রাজা সুবিধাবাদী হবে, অর্থলোলুপ হবে, ভোগ বিলাসে বিলাস বাসনে পুরো মত্ত থাকবে। এবং কয়েক প্রজন্মে রাজা যদি এরকমভাবে হয়ে যায়, অর্থাৎ পরের পর রাজা যদি এরকমভাবে আসে, অলস, কর্মবিমুখ, প্রজাদের কথা শুনবে না, অভিজাতরা তাদের তেল মানে তাদের পায়ে তেল দিয়ে নিজেদের আখের গোছাবে, তো এইটা করলে পরে সেই দেশে তো বিপ্লব আসবেই। কারণ সাধারণ মানুষ একটা সময় পর তো তারা চাইবে তাদের বেঁচে থাকার অধিকারটা। তো এটাই হয়েছিল ফ্রান্সে, মানে পুরো এটাই। ফ্রান্সে তখন পূর্ব রাজতন্ত্র, মানে তখন ফ্রান্সের যে আমাদের যেরকম বিভিন্ন রাজতন্ত্র, বিভিন্ন রাজার যে বংশ, তো পূর্ব রাজবংশ তখন রাজত্ব করছিল এই সময়টায়। এই তোমার এবং রাজা যেহেতু বংশানুক্রমিকভাবে করতো, অর্থাৎ রাজার ছেলে, তারপরের ছেলে, তারপরের ছেলে, এরকম। তো এইরকমভাবে পূর্ব রাজতন্ত্র তখন ফ্রান্সের শাসন করছে। এবং তখন এই তোমার 1500 এরকম সময় থেকে এই রাজতন্ত্রের ত্রয়োদশ লুই ছিল তাদের উপাধি, এবং রাজাদের নাম ধরো 13তম লুই রাজা, এটাকেই বলা হচ্ছে ত্রয়োদশ লুই। তো মানে লুই বংশের 13তম রাজা। তো সেই রাজার সময় থেকে একটা
খুব স্বৈরাচারী রাজা ছিলেন তিনি, এবং তখন থেকে কি শুরু হলো, এই প্রজাদের ওপরে রাজা ভোগবিলাসে মত্ত হয়ে গেল, এবং একই সাথে তিনি হচ্ছেন স্বার্থলোলুপ। অভিজাতরা তাকে মানে টাকা দিয়ে তাদের মতো, মানে প্রজাদের কথা তিনি শুনতেন না, তাদের মতন কাজ করিয়ে নেবেন, এরকম ছিল। এবং বেগার বিভিন্ন ধরনের কর সাধারণ মানুষের ওপরে তারা নিক্ষেপ করলো। যেমন ধরো লবণ কর, লবণ করকে বলা হতো গ্যাবেলা। হুম। তো জমি কর, তারপরে জমি কর বলতে যে জমি, কৃষকের যে জমি রয়েছে, সেই জমিতে তো কৃষক করবেই, চাষ করবেই, তো জমিটা আছে বলে তাকে তার যে সমস্ত ছোট ছোট স্বাধীন কৃষকরা ছিল, তাদের যে জমিটুকু রয়েছে বা তাদের যে বাসভূমি রয়েছে, সেই জমির ওপরে তাদেরকে যে কর দিতে হতো, ভূমি কর, টেইলি বলে, সরি। তারপর জমি থেকে যদি তারা কোনো উপার্জন করতো, তাহলে সেখানে দিত ক্যাপিটেশন। জমির উপার্জন, ক্যাপিটাল যাকে বলে, ওই ক্যাপিটাল থেকে ক্যাপিটেশন, উৎপাদন কর তাকে বলা হতো। টাইট, এডস, করভি, বানালি, মানে বাধ্যতামূলক কর ছিল। করগুলো মানে তুমি মানুষ, তুমি জন্মেছো, তোমাকে রাজার শাসনে তুমি রয়েছো, তোমাকে বাধ্যতামূলক কিছু কর দিতে হবে। একই সাথে রাজা কর নিচ্ছে, এবং রাজার সঙ্গে কে কর নিচ্ছে? যাজকরা। কারণ রাজ্যটা কিভাবে চলতো, যাজক তিনি হচ্ছেন মানে ঈশ্বরের দূত, এবং রাজা হচ্ছে ঈশ্বরের সন্তান, এই রকম ভাবে, অর্থাৎ রাজা কোনো ভুল করতে পারে না, এবং যাজক রাজাকে পথ দেখাবে। দুইজন মিলেমিশে তখন চলতে শুরু করলো, মানে চলতে শুরু করেছিল। এবং সাধারণ মানুষের কি ছিল, স্বাভাবিকভাবে আমরা যেরকম ঈশ্বরের কাছে প্রণাম করি, পুজো করি, সাধারণ মানুষ ঈশ্বরের কাছে মানে ঈশ্বরের কাছে তার প্রার্থনা জানাতে পারতো না। তো এমনকি তারা কি করতো, তখন তখন তারা একটা ছোট চিরকুটে কি তাদের চাওয়া সেটা তারা লিখে দিত, লিখে দিয়ে পোপকে দিত, এবং পোপ সেগুলো পড়ে বুঝতে পারতো কোন ইয়ের কি, মানে কি তারা চাইছে। সেখানে কারোর বিরুদ্ধে, কোনো অভিজাত শ্রেণী বা রাজার বিরুদ্ধে সে যদি বলতো যে রাজা আমাকে এই কষ্ট দিচ্ছে, আমাকে উদ্ধার করো, তখন সেই প্রজার উপরে পোপ তো জানতেই পেরে যেত, এবং সে যেহেতু ভেতরে রাজারই লোক ছিল, বা রাজার সঙ্গে মিলে তারা এরকম ভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করতো, তো সে তখন ওই রাজাকে বলে ওই মানে প্রজার উপরে বা সেই নাগরিকের উপরে মানে অত্যাচার করতো। তো এই বিভিন্ন ভাবে তখন এই ফ্রান্সের রাজত্ব মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছিল। অর্থনৈতিক যে বন্টন সেটাও অসম ছিল, এবং তার প্রজাদের প্রথমে বেশ কয়েক বছর প্রজাদের মধ্যে কিন্তু কোনো এরকম মনেও হয়নি যে তারা কেন করবে না। বহু বছরের পর বছর ধরে তারা কিন্তু এরকমভাবে দিতে থাকে, মানে কর, এবং তারা মনেই করে যে তাদের জন্মটাই হয়েছে এরকমভাবে বেগার খাটার জন্য, এবং তারা কর্মফল ভোগ করছে, এরকম বিভিন্ন ধরনের কথা তাদের আসতে থাকে। পরবর্তীকালে কিছু স্বাধীন চিন্তার মানুষ, যারা যাজকদের এই থেকেই, সংখ্যা থেকেই বেরোয়, যাজক বা অভিজাত শ্রেণীদের সংখ্যা থেকেই, মানে শ্রেণী থেকেই বেরোয় কিছু মানুষ, যারা মনে করে যে এই রকম ভাবে এক শ্রেণীর মানুষের মানে এই বিলাসিতা, ভোগ, এগুলোকে করার জন্য, এগুলোকে চালিয়ে যাওয়ার জন্য আরেক শ্রেণীর মানুষের উপরে নিপীড়নটা ঠিক হচ্ছে না। আচ্ছা, আমি তো তোমাদেরকে গল্পের মতন বললাম, এবার আমি কিছুটা তোমাদেরকে কিভাবে ভ্রান্ত বলবে সেটা আমি চেষ্টা করছি বলে দেওয়ার। প্রথমে ধরো তোমরা বললে রাজনৈতিক কারাগার, বা তোমাদের প্রশ্ন আসবে রাজনৈতিক কারাগার বা ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হতো ফ্রান্সকে, বা ভ্রান্ত অর্থনীতির জাদুঘরটা কি। তো তোমরা একটা ভূমিকার মতন
ছোট্ট করে একটা লিখবে, মানে প্রশ্নগুলো চেষ্টা করবে পয়েন্ট করে লেখার। যেমন ধরো প্রশ্নটা যদি 3 নম্বরের হয়, চেষ্টা করবে 3টে অন্তত পয়েন্ট করে দেওয়ার। প্রশ্ন যদি 5 নম্বরের হয় তাহলে চেষ্টা করবে অন্তত 4টে, 5টা 4টে মতো পয়েন্ট করে দেওয়া। তাহলে ভ্রান্ত মানে প্রথমে ভূমিকাতে এটা এরকম ভাবে শুরু করবে বা শুরু করার চেষ্টা করতে পারো যে ফ্রান্সের অর্থনৈতিক কাঠামো মানে প্রথমে সময়টা চিহ্নিত করবে যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের যে অর্থনৈতিক বন্টন ছিল, সেই অর্থনৈতিক বন্টন এতটাই বৈষম্যমূলক ছিল এবং সেখানে কোনো সাধারণ নাগরিকের উপরে সেই অর্থনৈতিক বৈষম্যের ফলে যে পরিমাণ চাপ সৃষ্টি করা হতো, তাকেই ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বা রাজনৈতিক কারাগার, সেই রাজতন্ত্রটাকে রাজনৈতিক কারাগার বলে ঐতিহাসিকরা অভিহিত করেছেন। তো এখানে এটা এরকম একটা ভূমিকা দিলে এই রাজনৈতিক কারাগার বলেছেন কিন্তু এখানে বলে দেবে যে বিশিষ্ট দার্শনিক ভলতেয়ার, হ্যাঁ, রাজনৈতিক কারাগার বলেছেন, আর তারই বক্তব্য এটি। এবং তারপরে ধরো একটা পয়েন্ট করলে যে রাজনৈতিক কারণ বলার কেন বলা হতো, এরপরে লিখলে যে নিম্নলিখিত কারণগুলি এই কারণে এই সময়কে রাজনৈতিক যে কারণে এই সময়কে রাজনৈতিক ভ্রান্ত রাজনৈতিক মানে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বা রাজনৈতিক কারাগার বলা হয়, সেই পয়েন্টগুলি নিম্নরূপ। এরকম ভাবে করলে তারপরে 1 নম্বর পয়েন্টে লিখলে যে রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ একটা মানে যতগুলো আসল কারণ তার মধ্যে রাজনৈতিক কারণ একটি। রাজনৈতিক কারণ কি, তখন কোন রাজা শাসন করছিল ফরাসি বিপ্লবের সৃষ্টির প্রাক্কালে? তখন হচ্ছে ফ্রান্সের বুর্বো রাজতন্ত্র রাজত্ব করছিল এবং বুর্বো রাজতন্ত্রের ত্রয়োদশ লুই এই রাজা থাকাকালীন সেটা অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজতন্ত্র প্রচণ্ড স্বৈরাচারী হয়ে ওঠে এবং তার এই ত্রয়োদশ লুই এবং তার মন্ত্রী কার্ডিনাল রিশলুর বানানটা হবে রয়া হর্ষি তালব্য স লয়ে জফলা হর্ষু র, কার্ডিনাল রিশলুর আর ত্রয়োদশ লুই, এরা দুজনে একটা সাংঘাতিক স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব ঘটায় এবং তার যা পরবর্তীকালে তোমার চতুর্দশ লুই পঞ্চদশ লুইয়ের সময় থেকে সেটা আরো অবক্ষয়ের দিকে যায়। কেন? রাজা স্বৈরাচারী যখন হবে তখন রাজা কি করবে, অভিজাতদের কাছ থেকে টাকা পয়সা নেবে না তেমন, কারণ অভিজাতরা রাজাকে ব্যবহার করবে এবং রাজা সাধারণ মানুষের ওপরে তখন ভীষণভাবে কর দিতে শুরু করে এবং একইভাবে নিজের বিলাস ব্যাসনের জন্য প্রচন্ড হারে খরচ করতে শুরু করে। তো এই রাজনৈতিক কারণ এটা। এরপরে ধরো দিলে যে রাজনৈতিক কারণের মধ্যে একটা রাজতন্ত্রের স্বরূপ, এটা রাজতন্ত্রের স্বরূপ 7 পয়েন্ট করতে পারো রাজনৈতিক কারণের জন্য, বা শুধু একটি পয়েন্ট করলে নিম্নরূপের মধ্যে, সেটা তোমাদের যেটা সুবিধা। তারপরে ধরো আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে রাজার দুর্বল রাজন্য পর্ব, মানে পরপর যে রাজা এই স্বৈরাচারী, মানে কোনো দূরদৃষ্টি সম্পন্ন রাজা নয়, অদূরদর্শী সম্পন্ন স্বৈরাচারী বিলাস ব্যাসনে মত্ত একের পর এক রাজা ফ্রান্সের সিংহাসনে বসছেন। ত্রয়োদশ লুই, তারপরে চতুর্দশ লুই, তিনিও স্বৈরাচারী এবং একইভাবে বিলাস ব্যাসনে মত্ত। সুষ্ঠু কোনো শাসন ব্যবস্থা ছিল না এবং রাজকোষের একের পর এক অবক্ষয় হয়ে যাচ্ছে এবং বিভিন্ন
রাজপ্রাসাদ বহু টাকা দিয়ে তৈরি হচ্ছে, যেগুলো তৈরি হওয়ার দরকার নেই, হয়তো সীমান্তে রাজশক্তিকে মানে শক্তিশালী করার দরকার, সেটা না করে রাজা তার নিজের বিলাস বাসনের জন্য যেখানে মনে হচ্ছে তিনি সেখানে বিশাল বড় বড় একটা প্রাসাদ তৈরি করছেন, ভারসাই প্রাসাদ তৈরি করেন এই তোমার চতুর্দশ লুই। তো এই ভাষায় এবং একই সাথে তার যে আত্ম একটা আত্মকেন্দ্রিকতা এবং প্রচুর নিজেকে অনেক বড় মনে করা, যেমন ধরো এই মানে এই পঞ্চদশ লুই, চতুর্দশ লুইয়ের পরবর্তী রাজা পঞ্চদশ লুই, তিনি বলেছিলেন আমিই রাষ্ট্র, অর্থাৎ প্রজারা কিছুই নয়, প্রজাদেরকে আমি ইচ্ছে করলে মেরে ফেলতে পারি বিনা বিচারে, আমার যা খুশি আমি সেটাই করতে পারি, আমিই সব। এবং পরিশ্রম বিমুখ, তারা কেউ কিন্তু কাজ করতো না, তাদের পূর্বসূরি যা যা কাজ করে যত অর্থ সংগ্রহ করে রেখেছে তারা সেই অর্থের মধ্যে নিজেদের মতন তারা খরচ করতো এবং একইভাবে অত্যাচার করতো। হ্যাঁ, তো এই ছিল অবস্থা। আর দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। দুর্নীতিগ্রস্ত প্রশাসন কেন, কিরকম? স্বাভাবিকভাবেই রাজা স্বৈরাচারী হচ্ছে এবং একই সাথে রাজার যে মন্ত্রী তারা সেখান থেকে সুযোগ সুবিধা নিয়ে অর্থ লোলুপ নেকড়েতে পরিণত হচ্ছে এবং তারা সেই মানে বিনা বিচারে যে কোনো সাধারণ নাগরিকের উপরে যেভাবে পারে অত্যাচার করছে এবং বিভিন্ন ধরনের এই কর, যেগুলো তোমাদের বইয়ে রয়েছে তোমরা পড়লে বুঝতেই পারবে, তো সেই কর তোমরা আশা করছি পড়েওছো। তো এই বিভিন্ন ধরনের কর চালু করছে, যে কর এবং বাধ্যতামূলক করছে, কারো জমি আছে সে জমির জন্য কর দিচ্ছে, তার সেরকম লাভ হয়নি কিন্তু তবুও তাকে তার লাভের অনেকটাই দিয়ে দিতে হচ্ছে, বা নিজের খরচ করে নিজের ক্ষতি হলেও তাকে কর দিতে হচ্ছে, এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে যাই করবে তাতেই কর দিতে হবে, এই পরিস্থিতি হয়ে গেছিল। অর্থ এটা হলো রাজনৈতিক যে দুর্বলতা। এবার অর্থনৈতিক কারণগুলি, এই অর্থনৈতিক সবগুলি, আরেকটি কারণ বলি, এটাকে অর্থনৈতিক কারণ বলতে পারো, সেটা হচ্ছে এত কর রাজা আদায় করলেও সাধারণ মানুষের কাছ থেকে রাজশক্তি এত কর আদায় করলেও সেই কর অনুযায়ী রাজকোষের বৃদ্ধি হচ্ছিল না। কেন? অভিজাতরা কর দিচ্ছিল না, যাজকরা কর দিচ্ছিল না, যাদের কাছে দেশের প্রায় 60% জমি রয়েছে এবং রোজগার রয়েছে, তারা কোনো রকম কর দিত না। কর কারা দিত? বাকি যে সমস্ত সাধারণ মানুষ তারা দিত। তার ফলে কি হতো, সাধারণ মানুষের কর আবার বিভিন্ন ভাগে যেত, যেমন সামন্ত রাজা প্রথমে নিল, তারপর সামন্ত রাজা সেখান থেকে নিজের ওই অংশটা, লাভের অংশ নিল, অর্থাৎ নিজের সে কিছুটা নিয়ে তারপরে বাকিটা রাজাকে দিচ্ছে। অর্থাৎ একজন কৃষক সে 10 টাকা রোজগার করলো, সে 10 টাকা রোজগার করে সে 5 টাকা থেকে কর দিতে হচ্ছে সামন্ত প্রভুকে এবং 2 টাকা কর দিতে হচ্ছে যাজককে ধর্মকর হিসেবে। তাহলে তার কি হলো, 5 আর 2 7, তার নিজের জন্য থাকলো 3 টাকা। এবার সেই যে যাজক সামন্ত প্রভুকে সে যে 5 টাকা দিল, সেই 5 টাকার মধ্যে সামন্তবাবু নিজে রাখলো 3 টাকা, রাজাকে দিল 2 টাকা এবং সে ওই 3 টাকার উপরে রাজাকে কোনো কর দিল না। এই যে অর্থনৈতিক যে চূড়ান্ত দুরবস্থা এবং রাজার রাজভাণ্ডারে তেমন বিলাসিতা, অমিতব্যয়িতার জন্য প্রচুর টাকা সেখান থেকে চলে যাচ্ছে। তো ষোড়শ লুইয়ের সময় তার এক মন্ত্রী তুর্গ ষোড়শ লুইকে সাবধান করে বলেছিলেন যে আর একটা কামান দাগলেই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে, মানে তুমি যদি আর একটা কামানের জন্য খরচা করো তাহলেই তুমি শেষ। এতটাই অমিতব্যয়িতা হয়ে গেছিল তাদের যে ভারসাই রাজপ্রাসাদকে বলা হতো ওই ইন্দ্রের মানে স্বর্গের পুরী, এতটাই সুসজ্জিত করা হয়েছিল অর্থ দিয়ে, এবং শুধুমাত্র একজন রানীর খাস চাকরের সংখ্যা ছিল 500 জন। এইরকম ভাবে অবাধে তারা মানে খরচা করে গেছে। এবং শেষ অবধি এমন অবস্থা হলো যে 1700
1789 খ্রিস্টাব্দে মুদ্রাস্ফীতি সাংঘাতিকভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়, মানে মুদ্রাস্ফীতি ঘটে যায়। এবং আরেকটি ঘটনাও ঘটে, সেটা হচ্ছে প্লেগ। প্রাকৃতিক দুর্যোগ ঘটে, প্লেগ প্রাকৃতিক না, ওই প্রাকৃতিকই বলা যেতে পারে অনেকটা। প্লেগের ফলে বহু মানুষ মারা যায়, বহু গ্রামের দিকে অনেক অনেক মানুষ মারা যায়। এই সরি, প্লেগটা শহরেই হয়েছিল বেশি। এবং শস্য দুর্ভিক্ষ হয়, প্রথম বছর হয় প্লেগ, তারপরের বছর হয় দুর্ভিক্ষ। প্রাকৃতিক দুর্যোগে শস্যের দাম প্রচণ্ড বেড়ে যায় এবং শস্য পাওয়া যায় না, জোর করে মানুষের কাছ থেকে কর আদায় করা হয়। সেটাও একটা কারণ ছিল এই বিপ্লবের, যে মানুষ নিজে খেতে পাচ্ছে না, সেই সময় তাকে প্রচুর বেশি কর দিতে হচ্ছে এবং তার সেই সমস্ত উৎপন্ন শস্য রাজাকে দিয়ে দিতে হচ্ছে, বা তাকে কর হিসেবে দিয়ে দিতে হচ্ছে, যেখানে তার নিজের বাচ্চা, নিজের সন্তানের খাওয়ার মতন তার কাছে শস্য নেই। তো মুদ্রাস্ফীতি এবং একই সাথে মানে কি বলবো, এই খাবার না পাওয়া, প্লেগ, প্রাকৃতিক দুর্যোগ, এই সব কিছুতে 1788-89 সালে ফ্রান্সের অবস্থা খুব করুণ হয়। এই সময়ে একটি ওই দ্রব্যমূল্য সাংঘাতিক বৃদ্ধি হয়, মুদ্রাস্ফীতি হয়, মানুষ খেতে পায় না। সেই সময় দাঙ্গা শুরু হয়, সেই দাঙ্গাকে বলা হয় বুবুক রুটির দাঙ্গা। এবং বুভুক্ষু মানুষ তখন দলে দলে গ্রাম ছেড়ে শহরে চলে আসে কাজের খোঁজে, কিন্তু শহরে এসে তারা মানে দেখে যে শহরে কোথায়, গ্রামের মানুষই যদি খাবার না পায়, শহরের মানুষ কোথা থেকে খাবার পাবে। তো শহরে এসেও তারা মানে আরো মানে ডেসপারেট হয়ে যায়, কারণ পেটে তো তখন খিদেটা আরো বেশি। তো সেই বিভিন্ন কারণ, এই কারণগুলির ফলে এই সময়ে বলা হয় ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। এবং সমাজে দুইটি শ্রেণী, এক শ্রেণী অধিকার ভোগ করছে আর এক শ্রেণী অধিকারহীন শ্রেণী। এই অধিকারহীন শ্রেণীরা অধিকারভোগী শ্রেণীদের আর মানে সমস্ত এই অমিত ব্যয়টার খরচ যোগাচ্ছে, এবং খরচ যোগাতে যোগাতে রাজ্য একদিন দেউলিয়া হয়ে গেল। আজকে এটাই হলো। পরের দিন এই একই বিষয়ই অবশ্য পরের দিন দৈব রাজ্যের ধারণা বা বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কেমন ছিল সেটা বলার চেষ্টা করব। তোমরা তো নিশ্চয়ই পড়া হয়েছে, একবার গল্পের মতন শুনলে পরে তোমাদের সুবিধা হবে, নিজের মতন লিখতে পারবে, কিভাবে লিখতে হবে সেটা বুঝতে পারবে। আশা করছি ভাল লাগবে। আর এই যে করের যে বিভিন্ন নাম, হ্যাঁ, এই করের নামগুলো অবশ্যই কিন্তু ছোট প্রশ্নের মধ্যে রাখবে। এই কি, ধরো বললো টাইপ কি বা বানালিতে কি, এটি একটি কর এবং কিসের কর, ছোট প্রশ্নগুলো চেষ্টা করবে লিখে প্রতিদিন একবার করে সেগুলোকে রিডিং করতে। সেটা প্রত্যেকটা সাবজেক্টে রিভাইজের জন্য দিনের মধ্যে 8 ঘন্টা সময় রেখো। খুব কষ্ট করে মুখস্থ করতে গেলে কিন্তু মুখস্থ হবে না। আচ্ছা, আজকের মতো এইটুকু। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর চেষ্টা করছি গল্পের মতন তোমাদেরকে যতটা পারি, আমার সামর্থ্য, আমার পারার মধ্যে আমি ততটা তোমাদেরকে সাহায্য